দেখতো আব্বুর মৃত্যুর পর চাকরি থেকে তাদের বহিষ্কার করেছে নাকি মৃত্যুর আগে। গালিব বলল সম্ভবত ফুপার মৃত্যুর পর। আমি বললাম আচ্ছা তাদের কাজটা কি ছিল। গালিব বলল মহিলাটা সবসময় ফুপির সব কর্মকাণ্ডের নোট করত। মনে কর আজকে কোথায় যাবে, 3 দিন পর এই সময়ে তার কাজ কি, কোথায় কোন দিন কোন সময় ফুপির কি কাজ সেগুলো লিপিবদ্ধ করত। আমি বললাম পেয়েছি। গালিব বলল কি পেয়েছিস। আমি বললাম সময় হলে বুঝবি। আচ্ছা তুই কি সেই মহিলা বা পুরুষের বাড়ির ঠিকানা জানিস। গালিব বলল সঠিক মনে আসছে না। ও হ্যাঁ, একদিন মহিলাটির বাড়িতে কি জরুরি কাজ পড়ে, ফুপি আমাকে বলে তার বাসায় পৌঁছে দিতে। আমি বললাম ঠিকানা মনে আছে। গালিব বলল একটু একটু। আমি বললাম আনাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গালিব বলল আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমি বললাম কিসের। গালিব বলল চাকরি থেকে বহিষ্কারের পর সেই লোকটাকেও আর কোনোদিন দেখিনি, আর মহিলাটাকেও না। আমি বললাম এটাতে বিরাট সমস্যা। আচ্ছা আনাসকে বললে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে। গালিব বলল কিসের উপায়। আমি বললাম তোকে জানিয়ে কাজ নেই, তোর উপরও আমার বিশ্বাস নেই। গালিব বলল এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর। আমি বললাম তুই শুধু আমাদের সাথে থাকবি, তোর এত কিছু জেনে কাজ নেই। গালিব বলল ওকে। একটু পরে গালিব আমাকে ডাক দিল। আমি বললাম আবার কি। গালিব বলল দেখ প্রমার সাথে কে এটা। মেঘাকে দেখে অনেকটা থমকে গেলাম। এদিকেই আসছে। গালিব চল। গালিব বলল মনে হচ্ছে ওরা এদিকে আসছে, বিশেষ কিছু বলবে হয়তো। আমি বললাম আরে প্রমার সাথে মেয়েটাই আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। গালিব বলল এটাই কি সেই মেয়েটা। আমি বললাম গালিব বলল তুই বেশ অদ্ভুত রে। আমি বললাম কেন। গালিব বলল ভার্সিটিতে যখন এলিসা তোর পিছনে পিছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না, পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন, আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি। আমি বললাম শোন, এলিসা ছিল ইন্ডিয়ান গার্ল, ধর্ম ছিল শিখ, মনে ছিল হিংসা, আর আমার মন মেজাজ কেমন তুই ভালো করেই বুঝিস। গালিব বলল তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারায়। আমি বললাম এত প্রশ্ন করিস না, তুই কি এলিসার এজেন্ট নাকি। গালিব বলল তোর কাছে তো এটাই মনে হবে। আমাদের কথার মধ্য দিয়ে দুজনে সে উপস্থিত হলো। আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম, প্রচন্ড রাগ ওর প্রতি। গালিব হালকা কাশি দিয়ে বলল এই প্রমা, তোর সাথে কিছু কথা আছে, একটু অন্যদিকে চল। আমি হাত গুটিয়ে মেঘার বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছি। মেঘা বলল হিসেবে টাকা আপনার কাছ থেকে পাই। আমি বললাম কিভাবে। মেঘা বলল এই যে 5,000 টাকা। আমি বললাম ওয়েট, 5,000 না 7,000। মেঘা বলল আবার বেড়েছে। আচ্ছা যাই হোক, 500 টাকার আপনি টিকিট কেটেছেন, টাকাটা তো আমার দেওয়ার কথা ছিল তাই না। আমি বললাম মেঘা বলল টাকাটা আপনি দিয়েছেন, সো এখন আপনাকে ওই টাকাটা আমি দিতে হবে। ধরতে গেলে ওই 500 টাকা তো আমার তাই না, যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। আমি বললাম মেঘা বলল এখন একটা ছোট্ট হিসাব আমাকে দিন। ওই 500 টাকা কতদিন আপনার পকেটে ছিল। যতদিন ছিল প্রতি 6 ঘন্টায় 100 টাকা সুদ ধরে, এবং এর চক্রবৃদ্ধি সহ কত হয়েছে হিসেব করে দেখেন। আপনি আমার থেকে টাকা পান নাকি আমি পাই। ধপাস করে চেয়ারে বসে পড়লাম। হিটলার আবিবি জিন্দা হ্যাঁ। আমি বললাম এই হিসাব কে শিখিয়েছে। মেঘা বলল বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট। আমি বললাম কমার্সের স্টুডেন্টের একটাই কাজ, মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা। আমার টাকা আমার কাছ থেকে সুদ, ভাবা যায় এগুলা। মেঘা বলল হিসেব আরো বাকি আছে। মেঘ থেকে যে মিরাজ হয়েছেন আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন। আমি বললাম প্রমা তোমাকে বলে ফেলেছে। মেঘা বলল বান্ধবী বলে কথা। আমি বললাম সেদিন মিথ্যা বললেন কেন। মেঘা বলল কিসের। আমি বললাম আচ্ছা এই হিসাবটা পরে করব, সকালবেলা এত বড় ধোকাটা দিলে কেন। মেঘার মুখে বিষণ্ণ ছাপ তৈরি হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের ফুল পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে।